প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে দীপ্তি চৌধুরীর সাথে আছে আপনাদের। গত 16 এপ্রিল সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে উল্টো অভিযোগ করছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেয়া হয়েছে। তার মতে প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। জনাব নাহিদ ইসলাম এমন এক সময়ে প্রশাসন সম্পর্কে মন্তব্য করেছেন যখন আসলে নির্বাচন বিষয়ে বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলসমূহ ভিন্ন ভিন্ন অবস্থান তাদের দৃশ্যমান হয়েছে আমাদের সামনে। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের বিষয় প্রশাসন এখন কার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। একজন যিনি প্রশাসনের অংশ ছিলেন দীর্ঘ সময়, সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি মনে হয় কলিমুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি একাডেমিক জায়গা থেকে একটু আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন যে প্রশাসন বলতে আসলে আমরা কি বুঝি। মানে সাধারণ মানুষ তো প্রশাসন, সরকার, রাষ্ট্র একটুখানি আমরা গুলিয়ে ফেলি, তো সেই জায়গায় আসলে প্রশাসন আমরা কি বুঝি? সরকারের তিনটি অঙ্গ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। এক্সিকিউটিভ যে ব্রাঞ্চ তাকে ঘিরেই প্রশাসন মূলত। আর আরও স্পেসিফাই করে বললে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, যেটি সেই ক্যাডারকেই প্রশাসনের প্রাণভ্রমর বলা হয়ে থাকে। ওকে স্যার, আপনার কি মনে হয় যে এই কাঠামোতে প্রশাসন দলনিরপেক্ষ থাকতে পারে চাইলে? আপনার কি সেটা মনে হয়? কেন? এটা একটা মিসনোমার। যদি বলা হয় যে কাগজপত্রে তো অনেক কিছুই থাকে, বাস্তবে আসলে যেই মনোভাবের ব্যক্তিবর্গ ম্যানিং করেন আপনার টপ পোস্টগুলো, মানে পলিসি মেকার অর্থাৎ মন্ত্রী বা অ্যাডভাইজার যারা থাকেন, তাদের যে ইডিওলজি, তাদের যে ফিলসফি, তার রিফ্লেকশন অবশ্যই সেখানে থাকতে হবে। তাহলে তো এটা মিসফিট হয়ে যাবেন, কাজ করতে পারবেন না। সমমনস্ক হতে হবে। এবং যেখানেই সমমনস্কতার অভাব দেখা দিয়েছে সেখানেই ঝামেলাটা হয়েছে। আবার আমাদের এখানে তো আইন বিভাগের সদস্যরা আবার গিয়ে শাসন বিভাগের সদস্য হচ্ছেন যখন তারা মন্ত্রী হয়ে যাচ্ছেন, রাইট? মানে এটা সেপারেশন অফ পাওয়ার যে থিওরি, তার সঙ্গে এটা একটা সংশ্লেষ আছে। আপনার এই এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি যে প্রধান যে বিভাজন, একটার সঙ্গে একটা ব্লার করে ফেললে কিন্তু হবে না। আপনাকে সেভাবেই বিষয়টাকে বুঝবার চেষ্টা করতে হবে। ওকে, আপনার ওয়েবার যে আইডিয়াল কনস্ট্রাক্ট, সেখানে এই ধরনের প্রত্যাশা আছে, নৈব্যক্তিকতা থাকতে হবে। বাস্তবে এই আইডিয়াল কনস্ট্রাক্টের সঙ্গে যোজন যোজন দূরে অবস্থান করে অ্যাকচুয়াল প্রশাসন। কিন্তু প্রশাসনের তো আসলে দলনিরপেক্ষ থাকার বাধ্যবাধকতা রয়েছে, তাই কি? এটা একটা কলোনিয়াল প্রত্যাশা। আচ্ছা, স্বাধীন একটি দেশে এরকম চিন্তার স্পেস সংকুচিত। ওকে, তো সেই জায়গায় আমরা আসলে ভুক্তভোগী হয়েছে। কখন থেকে হয়েছে আমি একটুখানি জানতে চাচ্ছি আব্দুল আওয়াল মজুমদার। কখন মানে আমরা শুনছিলাম যে দলনিরপেক্ষ থাকা সম্ভব না, কিন্তু কখন আসলে আমরা একেবারে অন্ধ দলভুক্তিতে পৌঁছেছি জনগণের সেবক থেকে? আপনার কি মনে হয়? অনেকেই তো বলে যে 96 এর জনতার মঞ্চ তখন তীব্রতা এসেছে, কিন্তু আপনিও কি তাই মনে করেন? আমি প্রফেসর কলিমুল্লাহর সাথে, বিনয়ের সাথে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। ব্যুরোক্রেসির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বৈশিষ্ট্যটাই হইল যে এটা নিরপেক্ষ হবে। রাজনৈতিক সরকার আসবে যাবে, তারা সকল সরকারের সাথে অভিন্ন দরদ নিয়ে, মানসিকতা নিয়ে কাজ করবে। তো আমাদের দেশে এটা 72 থেকে 75 পর্যন্ত কিছুটা সমস্যাই ছিল। তো এটা থাকাটা স্বাভাবিক, এটা পৃথিবীর সব জায়গায় ছিল। কারণ একটা দেশ যখন স্বাধীন হয় তখন সবাই হাতে অস্ত্র, সবাই একটা অতিমাত্রায় উৎসাহ নিয়ে কাজ করে, তখন কিছুটা এলোমেলো হওয়া একেবারেই স্বাভাবিক। এরপরে ধরেন 76 থেকে আমি যদি বলি একেবারে এরশাদের আমল পর্যন্ত এটা আপনার ওইভাবে দলদাস ছিল না, মোটামুটি ভাঙা গড়া ছিল, কিন্তু মোটামুটি স্বাধীনভাবে কিছুটা কাজ করতে পেরেছে। যেমন ধরেন এরশাদ সাহেবের আমলে, জিয়াউর রহমান সাহেবেরটা আমি পাই নেই, কারণ আমি তখন ছাত্র। এরশাদ সাহেবের আমলে আমি উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি ইউএনও ছিলাম,
কিন্তু আমরা আমাদের মতো কাজ করেছি, লড়াই করা লাগছে অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সাথে, হ্যাঁ অনেক সময় লড়াই করা লেগেছে, কিন্তু অসুবিধা হয়নি, একেবারে দলদাস সাজতে হয়নি। তো এখন এই দলদাসত্বগিরি যেটা, এটা মূলত জনতার মঞ্চ থেকে, এবং হ্যাঁ 96 জনতার মঞ্চ থেকে এটা শুরু হয়েছে, এবং তখন দুইটা ভাগ হয়ে গেছে, একটা আওয়ামী লীগপন্থী একটা বিএনপি পন্থী, এবং এই যারা ভাগ হয়েছে তিনটা ভাগ, কিছু নিরপেক্ষ মানুষও কিন্তু ছিল, আছে এখনো। তো এখন মনে করেন যারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, যেই দিকে যারা দলদাস হয়েছে এরা কিন্তু ধান্দাবাজ নিজের সুবিধার জন্য, এবং এরা কিন্তু দলের কাজে লাগে নাই। তো যারা এরকম মিসগাইডেড হয়, যারা ব্যুরোক্রেসির বৈশিষ্ট্যকে পদদলিত করে, এরা নিজের স্বার্থে করে, নিজের ধান্দাবাদির জন্য করে। কেউ টাকা রুজি করতে চায়, কেউ বড় পদে যেতে চায় আউট অফ দ্য ওয়ে। তো কাজেই এটা, যেমন আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান, ইন্ডিয়ার সাথে আমাদের নানা বিষয়ে বিরোধ আছে, কিন্তু ইন্ডিয়ান ব্যুরোক্রেসি এবং ডেমোক্রেসি দুইটাই কিন্তু নিজ নিজ অবস্থানে ঠিক আছে। রাজনীতিবিদদেরও কিছু দোষ আছে, আমাদেরও কিছু অতি উৎসাহ আছে, আমরা বাড়তি সুবিধা নিতে চাই, আউট অফ দ্য ওয়ে অভিজ্ঞতা আরো একটু শুনতে চাইবো যে কি কি আসলে সাফার করতে হয়। আমি যদি বলি আমার অসুবিধা হয়নি, আমি রাজনৈতিক নেতাদের সাথে, সাইবুর রহমান যখন অর্থমন্ত্রী, আমি তখন মাত্র জয়েন্ট সেক্রেটারি, বহু সময় ওনার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে, এবং উনি আমাদের সবাইকে তুমি করে বলতেন, কামাল সিদ্দিকীকেও ডক্টর সাদতকেও উনি তুমি করে বলতেন, কারণ উনি যখন প্রথম মন্ত্রী হয় তখন ওনারা ডিএস, আর আমি তো তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তো এখন উনি ওই অনেক সময় উনি মেনে নিছেন, উনি ওই একটা নিঃশ্বাস ছেড়ে বলতেন যে তোমাদের ব্যুরোক্রেসি আমি বুঝি না, তোমাদের সাথে পারা যায় না। তো এইরকম। তো এখন আপনি যদি আপনার ব্যুরোক্রেসির কাজটা হইল কি, সিদ্ধান্ত নেওয়ার মালিক মন্ত্রীদের, কিন্তু তারা বলবে যে এটা করলেই অসুবিধা, এটা করলেই সুবিধা। এখন যদি কেউ কথাই না বলে, আমি যখন ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি, তখন সিএসপি সচিবদেরকে দেখছি একেবারে যুদ্ধ করেছে ক্যাবিনেট মিটিংয়ে, একনেকের মিটিংয়ে, নিকারের মিটিংয়ে। আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে পিছনে বসে থাকি, ডক্টর সাদত যেভাবে তর্ক করতো, অনেক সময় আমার ভয় লাগতো যে কোনো মন্ত্রী বেফাস কিছু বলে কিনা, অপমান করে কিনা। এমনকি একদিন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমরা সমস্ত মন্ত্রীরা একরকম বলতেছি, আপনি এটার এত বিরোধিতা করতেছেন কেন? তো উনি বললেন যে দেখেন, আমি ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে আমার দায়িত্ব আপনাদের সামনে সঠিকটা তুলে ধরা, আমি তুলে ধরার জন্য এত কথা বলতেছি, এখন সিদ্ধান্ত নেবেন আপনারা। এবং সিদ্ধান্ত উল্টে গেল, সমস্ত মন্ত্রীরা যেটা বলছে সেটার উল্টো হয়ে গেল, সেটা পাশ হলো না। তারপরে কমিটি হলো একটা ইনকোয়ারি করার জন্য, কিন্তু আমি যখন সচিব তখন দেখি যে আর কেউ কথা বলে না, একেবারে কথাই বলে না, আর যদি বলে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা, কোনো কাজের কথাই নাই। সেটা কি মানে দৈবভাবে হঠাৎ করে তো নিশ্চয়ই শুরু হয়নি, কোনো একটা চাপে, কোনো এটা আমাদের সময় শুরু হয়েছে বিসিএসদের আমলে, সিএসপিদের আমলে। আমি হ্যাভিং অল রেসপেক্ট, ধরেন সিএসপিরা দেবতা না, সিএসপিদেরও অনেক সীমাবদ্ধতা ছিল, অনেকেই ছিল, কিন্তু তারা মেধা, যোগ্যতা, দক্ষতায় তাদের একটা মাথা উঁচু ভাব ছিল, এবং পরের দিকে আমরা যে পদলেহন করেছি এটা তারা করেনি। এখন হয়তো করলেও তারা একান্তে করছে কিনা আমি জানি না, কিন্তু মিটিং টিটিংয়ে তারা তাদের আত্মমর্যাদা বিসর্জন দেয় নেই। কিন্তু আমাদের, আমি তো বললাম যে আমি অবাক হয়ে গেছি যে দুইটা সময়ের এত ব্যবধান দেখে। তো কাজে যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে শেষ করে দেবো, আমি তখন প্রাথমিক গণশিক্ষা সচিব, স্কুলে আপনার ওই যে মিড ডে মিল দেওয়া হয়, এখন কাজ পেয়ে গেল তরিকুল ইসলাম সাহেবের, একেবারে পুরো প্যাকেজ, বিএনপি নেতা। আচ্ছা, এটা তো আমি আর জানি না, কারণ এটা করছে অন্যরা। আমার টেবিলে যখন আসছে তখন আমাকে পিডি বললো যে স্যার এরকম একটা বিষয় আছে। আমি সাথে সাথে মন্ত্রী প্রতিমন্ত্রীকে বললাম যে স্যার আমি একটু আসবো, প্রতিমন্ত্রীকেও বললাম যে মন্ত্রী মহোদয়ের ঘরে আসেন, আমিও গেলাম। তারপরে গিয়ে আমি বললাম যে স্যার এইটা এই অসুবিধা, এই সুবিধা, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। যদি এখন মনে করেন যে উনাকে কাজ দেবেন না, তাইলে টাইমলি কিন্তু বিস্কিট দিতে পারবেন না, আর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম টাকাও প্রত্যাহার করতে পারে। তারপরে ওনারা বললেন যে না ঠিক আছে, কাজ দিয়ে দিন, যেটা হয়। আমি শেষ বাক্য বললাম যে স্যার মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই রাখবেন কি না, কারণ পরে ঝামেলা হইতে পারে। কিন্তু আমার মন্ত্রী আফসারুল আমিন সাহেব বললো যে কোনো দরকার নেই আগবাড়াই কথা বলার, যদি ঝামেলা লাগে পরে তিনজন একসাথে যাব, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি। তো কাজে আপনার, আমি তো চোর ডাকাত না, আমি ন্যায্যটা বলবো, শুনে না শুনে তাদের, কিন্তু আমার বলতে শেখিনেস কোথায়? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে।
ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডক্টর কলিমুল্লাহ, আপনার কি মনে হয় আসলে? দেখুন, যে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের বিষয়গুলো আছে, বঞ্চনার বোধ আছে, বৈষম্যের বোধ আছে। যেমন ওনার কথার প্রসঙ্গ ধরে বলি, আমার সতীর্থ মাহফুজ, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই কারণে এই অপরাধে, এটা কিন্তু তার অপরাধ না, জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা সংস্থাপন মন্ত্রণালয় তাকে পদায়ন করেছে, সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন বিশ্বস্ততার সঙ্গে এবং এই কারণে তাকে অতিরিক্ত সচিব হিসেবে বিদায় নিতে হয়েছে সার্ভিস থেকে। আবার তিনি পরবর্তীতে বর্তমান সরকার আসার পর পুরস্কৃত হয়েছেন, তিনি পর্তুগালের মাননীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন সবসময় যে ডাইস উল্টে যাবে এটা তো গ্যারান্টিড না। না, আমিও সাফার করেছি, ধরেন আমিও 12 পোস্টিং পাই নাই, আমাকে নিচের পদে জয়েন্ট সেক্রেটারি পদে কাজ করেছে। এখন আপনি ভালো কাজ করতে গেলে এরকম কিছু সমস্যা আসবেই। এখন ধরেন আমরা যারা মুসলমান, যেমন ধরেন আমরা যারা মুসলমান, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সেরা মানুষ মনে করি, কিন্তু উনি কি বিনা বাধায় ভালো কাজ করতে পারছেন? উনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে আশ্রয় নেওয়া লাগবে, যুদ্ধ করা লেগেছে। তো আপনি আমি কি করে মনে করি একেবারে বিনা বাধায় সব ভালো কাজ করে ফেলবো? কাজে রিস্ক তো থাকবেই। কমান্ডার, এখন মনে করেন যেমন একজন সিভিল অফিসার আর একজন মিলিটারি অফিসারের মধ্যে তফাৎটা হলো তাদের শক্তিটা হলো অস্ত্র, আমাদের শক্তিটা হলো কলম। আচ্ছা, নিয়োগের জায়গাটাতেও কি এরকম দলভক্তি থাকার একটা প্রভাব রয়েছে কিনা? আমরা দেখেছি যে সুপারিশের জায়গায় অনেক কিছু, যে তিনি সুপারিশ প্রাপ্ত হবেন, তিনি তো পরীক্ষায় টিকেছেন কিন্তু সুপারিশ প্রাপ্ত হচ্ছেন না বিকজ তার পরিবারের কেউ হয়তো অন্য দলের কেউ। এগুলো তো বাড়াবাড়ি হয়েছে, এগুলো মনে করেন পিএসসিরও কোনো ইমেজ তো ক্ষতি হয়েছে। যেমন ধরেন পাকিস্তান আমলে, আর যাই হোক, পাকিস্তান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলি হয়তো অনেকেই, কিন্তু পাকিস্তানও তাদের এই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে নাই। যেমন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, কিন্তু আমরা নষ্ট করেছি। আমরা এখানেও আপনার শুধু দলীয় লোক খুঁজেছি, নিজের পছন্দের লোক খুঁজেছি এবং এগুলাও ক্রেডিবিলিটি হারাইছে। কাজে নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, এখন ভিতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু প্রশ্ন আছে, আমাদের অনাস্থা আছে। তো এখন আবার ধরেন পাকিস্তান আমলেও কিন্তু, ব্রিটিশ আমলেও কিন্তু 2-1 চাকরি হয় নাই পুলিশ ভেরিফিকেশানে বিরূপ রিপোর্ট আসার কারণে। যেমন আমাদের টিচার ABM আব্দুল লতিফ 55 পেয়েছে, পুরো পাকিস্তানে সেকেন্ড হয়েছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশান বিরূপ থাকায় উনি CSP হইতে পারেন নাই। কিন্তু এখন এই সময়টা এসে এটা হয়ে গেছে একবারে মেসাকার। তখন মনে করেন 1-2 জন হয়তো এরকম ভিকটিম হয়েছে, যেমন মুহিত সাহেব, ডক্টর সাদত, এরা ছাত্র ইউনিয়ন করতো। তারপরে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাবা আপনার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিল, কিন্তু ওনার CSP, রফিকুল্লাহ চৌধুরী, ওনার CSP হইতে কোনো অসুবিধা হয়নি। এখন আমার খালু, আমার মামা, আমার মায়ের চাচা, এরা আপনার কোন দল করে আমার জিজ্ঞাসা করে করবে? সিওড়া কাজী বাড়িতে এমন কোনো দল নাই বাংলাদেশে যেই দলের একজন নেতা নাই, এরা সব দল করে এবং যেই দলে ক্ষমতায় আসে তাদের একজন পাবেন। তো একটা ফ্যামিলিতে যদি এরকম হয়, আচ্ছা, একটা ফ্যামিলিতে যদি এরকম হয় তাহলে চাচা, মামা, শ্বশুর এরা কি আমার জিজ্ঞাসা করে রাজনীতি করবে? তো এগুলা হইলো মানে আমাদের হীনমন্যতা, আমরা নষ্ট করেছি, ধ্বংস করেছি। তো এখন যেটা উঠেছে যে আপনার এরা এই দলের, ওরা ওই দলের, এটা দুর্ভাগ্যজনক। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে, এখন সবার দাবি হবে ব্যুরোক্রেসির কাছে, ভাই আগে যা করছো এখন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করো। কিন্তু এটা আসলে কতটা সম্ভব হবে যখন আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে এমন অনেক মানুষকে অব্যাহতি দেওয়া হয়েছে গত 15 বছর যারা আসলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবং এমন অনেক মানুষকে নেওয়া হয়েছে যারা হয়তো অবসরে চলে গিয়েছিলেন বা পদবঞ্চিত হয়েছিলেন, তাদেরকে পদান্বিত করা হয়েছে। তো সেই জায়গাটিকে আসলে ওই জায়গাতে আমাদের নিয়ে যাওয়ার পথটা সুগম করে। আমি আপনাকে বলি, আমেরিকার 2 জন প্রেসিডেন্টকে একেবারে লেস দেন মিডিওকার বাবা হয়। একজন হলো চেস্টার আর্থার আর আরেকজন হলো জিবি কার্টার। আচ্ছা, এই 2 জনের প্রেসিডেন্ট হিসাবে তাদের খুব ক্রেডিবিলিটি নাই, কিন্তু ব্যুরোক্রেসিকে রিফর্ম করার ব্যাপারে এই 2 জনকে বাহাবা দেওয়া হয়। আর্থারও ব্যুরোক্রেসিকে রিফর্ম করে একটা ভালো অবস্থায় নিয়েছে, জিবি কার্টারেরও আপনার ব্যুরোক্রেসিকে ভালো অবস্থায় নিয়েছে, এবং ওনার ফেল করার পিছনে সেকেন্ড টাইম যে কারণগুলোকে চিহ্নিত করা হয় তার মধ্যে একটা হলো ব্যুরোক্রেসিকে খেপানো, যে এখানে সুবিধাবাদকে নিয়ন্ত্রণ করতে গিয়ে উনি তাদের জনপ্রিয়তা হারাইছেন,
তাদের প্রতিরোধের মুখে পড়ছেন। ইরানের ঘটনা আছে, আরও ঘটনা আছে, এটাও একটা। তো প্রফেসর ইউনূস সাহেবের আমি আপনাকে আগের দিনও বলেছি, আজকেও একেবারে জোর গলায় বলি, উনি যখন থাকবেন না, উনাকে যখন মূল্যায়ন করবে, উনার সম্পর্কে যখন ভালো মন্দ লিখবে, উনার একেবারে বড় ব্যর্থতার জায়গাটা হবে ব্যুরোক্রেসিকে প্রপারলি হ্যান্ডেল করতে না পারা। আপনিও কি তাই মনে করেন ডক্টর কলিমুল্লাহ? দেখুন, ওই যে চুক্তিভিত্তির যে নিয়োগের বিষয়টা নিয়ে আসলেন, এখন ধরুন প্রফেসর ইউনূস হয়তো বুঝে উঠতে না উঠতেই 82 ব্যাচের, মানে যা বেসিক্যালি আমাদের ব্যাচের 6 জন কর্মকর্তা যারা অতিরিক্ত সচিব হিসেবে রাজনৈতিক কারণে তাদের কিন্তু বৈষম্যের শিকার হতে হয়েছিল, তারা একযোগে পদায়িত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নিয়েছেন। এবং এই বিষয়টা ডেফিনেটলি প্রফেসর ইউনূসের নলেজের বাইরে হয়নি। যেমন আপনার শিক্ষা সচিব যিনি ছিলেন, তিনি পরে ক্যাবিনেট সচিব হয়েছেন, এবং একই ধারাবাহিকতায় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তার আপনার মুখ্য সচিব হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে তিনি চলে গেলেন দুদকে। অফকোর্স কভেটেড পজিশনে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তাকে ইস্তফা দিয়ে যেতে হলো। তো এই যে কেন হলো? কারণ সরকার প্রধান প্রফেসর ইউনূসের কাছে মনে হয়েছে তার মুখ্য সচিব হওয়া ঠিক হবে না, বরং দুটি যে ডিভিশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুটিকে তাকে একাই দেখতে হবে, তাহলে তিনি বেটার সার্ভিস তার কাছ থেকে পাচ্ছেন বলে তিনি মনে করবেন। এরকমের একটি ইমপ্রেশন দেয়া হয়েছে ইনকামবেন্টকে। আচ্ছা, আমি আরেকটু যোগ করি যে ধরেন প্রফেসর আবু হোসেন সরকার এবং আতাউর রহমান খান যখন চিফ মিনিস্টার, এদের সরকার আপনার এই সকালে একজন, বিকালে আরেকজন, অনেকটা এরকম হয়েছে। তো এরকম পাকিস্তান আমলে, হ্যাঁ পাকিস্তান আমলে যুক্তফ্রন্টের সময়, তো এরকম গ্রামে আমি এরকম আপনার মুখরোচক আলোচনা শুনেছি যে স্কুলের ইন্সপেক্টর গিয়ে স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করেছে যে চিফ মিনিস্টারকে, তো বলে স্যার সকালেরটা বলবো না বিকেলেরটা বলবো, মানে এগুলো মুখরোচক কথা আর কি। তো এখনো কিন্তু অবস্থা এরকম, শুধু ওই কয়জন না, এ যে ধরেন 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কোনোদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের দরকার হইল না। এখন আপনি কি জন্য মুখপাত্র নিয়োগ দিলেন, আবার দিয়েছেন, বাতিলও করলেন। আচ্ছা, তারপরে আরেকজনের খাদ্য সচিব বানাইছেন, সকালবেলা খাদ্য সচিব বানাইলেন, উনি যাই চেয়ারে বসলো, বিকালে বাতিল করলেন। তো কাজেই আপনার এখানে শুধু একটা না, একেবারে পুরো জিনিসটা লেজে গোবরে হয়ে গেছে, মানে যেটা, এবং এটার আমি কোনো ভালো দিকে যাওয়ার সমাধানও দেখছি না, বরং খারাপের দিকে যাচ্ছে। তো এরকম হওয়ার তো কথা না, কারণ ধরেন সম্রাট আকবর, সুলতান সুলেমান দ্বারা যখন দেশ চালাইছেন, তখন তো আজকের মতো আপনার এরকম ইনফরমেশন ফ্লো ছিল না, কিন্তু তারপরেও তাদের এত অসুবিধা হয় নাই। কোথায় মিশর, আপনার কোথায় তুরস্ক, তারপরে ধরেন কোথায় দিল্লি, কোথায় আপনার কুমিল্লা, কিন্তু তারা লোকজনকে ঠিকভাবে বাছাই করেছেন। তো এখন তো একেবারে সব কিছু হাতের কাছে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষের 1 ঘন্টার মধ্যে একেবারে তার 14 গোষ্ঠীর তথ্য তুলে নিয়ে আসতে পারেন। তাইলে এরপরেও কেন ভুল নিয়োগটা হচ্ছে, অযোগ্য নিয়োগটা হচ্ছে, প্রশ্নবিদ্ধ নিয়োগটা হচ্ছে, সকালে করতেছেন বিকালে বাতিল করতেছেন। আবার একই প্রশাসনকে নিয়ে দুই পক্ষের দুই অভিযোগ আছে। যেমন আমি বলছিলাম যে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেছেন বর্তমানে মাঠ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা চলছে, সেখানে প্রশাসন নিশ্চুপ। একই প্রশাসনের উপর বিএনপির অভিযোগ বৈষম্য বিরোধীরাই মূলত মাঠ প্রশাসনে খবরদারি করছেন। না, বিভাজন তো আছে, বিভাজন তো আছে আপনার, কারণ দলীয় বিবেচনায় সমাধান কোন জায়গায় হতে পারে? আচ্ছা, সমাধান এখন হইতে পারে এভাবে, সমস্ত দলগুলা যেমন যারা অভিযোগ করতেছে যে এরা বিএনপির লোক, তারাও এই কথা না বলে যে না আমরা জানি আপনারা বিএনপির লোক, কিন্তু এখন ঠিক হয়ে যান, এখন ঠিক না হলে আর কোনো ছাড় নেই। আবার বিএনপিও মনে করেন এখন দলীয় খোঁজা ঠিক না, বিএনপিও এখন বলা উচিত যে কারা ভালো লোক, কারা নিরপেক্ষ লোক। এখন তো নিরপেক্ষ লোক নাই, এটা কিন্তু মনে করা ঠিক হবে না। এখনও মাথা উঁচু করে কাজ করা লোক নাই, এটা মনে করা কিন্তু ঠিক হবে না। এখন তাদেরকে আমরা টেনে আনতেছি না, আমরা কেবল দলদাস খুঁজতেছি। মানে কুমিল্লা নোয়াখালীতে একটা কথা আছে, মুখে মুখে শেখ ফরিদ বগলের তলাই, অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আসলে সব দুষ্ট বুদ্ধি মাথার ভিতরে গিজ গিজ করে। তো এখন আমাদেরও এই অবস্থা, আমাদের রাজনৈতিক দলগুলো মুখে এক কথা বলে আবার অন্তরে আরেকটা পোষণ করে। তো তা করার কথা না, রাজনৈতিক দলরা এখানে প্রভাব রাখছে। ইন্টারিম সরকার হইলো, আমার যেটা ধারণা ভুল হইতে পারে,
তারা নিজের মতো চলতে চায়, আবার যখন কোনো একটা বড় দল হুঙ্কার দেয় তখন আপনার ওই মানে কায়ত হয়ে যায়। তো কাজেই তারা নিজের অবস্থানে ঠিক থাকার মতো পজিশন তাদের নাই। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ডক্টর কলিমুল্লাহ স্যার, আপনার কথা শুনে শেষ করব যে মোটামুটি একটা নিরপেক্ষ দায়িত্ব পালনের জায়গায় কিভাবে আসা যেতে পারে বা একটা গ্রহণযোগ্যতা কিভাবে আমরা আনতে পারি? সেটা করতে হলে আপনার অতীতের যে অভিজ্ঞতা সেটাকে অবশ্যই কগনিজেন্সে নিতে হবে। বাংলাদেশে এখন দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের শাসনামল চলছে। প্রথম অন্তর্বর্তী সরকার এরশাদ শাসনামলের পরে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছে এবং নির্দিষ্ট কোনো আপনার রূপরেখা তার ছিল না আগে, কারণ অভাবিত পূর্ব প্রথমবারের মতো একটি এই ফর্মের সরকার গঠিত হয়েছিল। এখন যেহেতু পূর্বের একটা রেফারেন্স আছে, খেয়াল করে দেখেন শাহাবুদ্দিন সরকারের সম্পর্কে শুধুমাত্র জাতীয় পার্টির অভিযোগ আছে, আর কারো কিন্তু কোনো অভিযোগ নেই, এবং সেটা সঙ্গত কারণেই হয়তো আছে। তো এখন বর্তমান সরকার যখন দায়িত্ব শেষ করবে তখন কিন্তু এই সমালোচনাগুলো কিন্তু উঠবে, এবং সেই জন্যেই এখন থেকে সাধু সাবধান বলে একটা কথা আছে, তাদের উচিত হবে বিষয়গুলো মাথায় নেওয়া এবং ওই বিশ্বাস দৃঢ়মূল করা চিরস্থায়ীভাবে কেউ ক্ষমতায় থাকে না, এবং এটা মৌরসি পাট্টা নয়। এবং এই সংস্কারটাই মনে হয় সবচেয়ে বেশি দরকার, আমাদের মানসিকতা এবং একটা কাঠামোগত প্রেশার তো বটে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। যারা প্রশাসনে রয়েছেন তারা দল মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করবেন, সেই প্রত্যাশাটুকু রেখে আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।